চলচ্চিত্র, স্থিরচিত্র, পটচিত্র যাই হোক, কলকাতা বোঝাতে গেলে প্রথম যা দেখাতে হবে তা হলো হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ কলকাতার প্রতীক। যেমন আইফেল টাওয়ার প্যারিসের, তেমন হাওড়া ব্রিজ কলকাতার মুখ। এটি অসংখ্য ছবি, সিনেমা, পোস্টকার্ড ও ব্র্যান্ড লোগোতে জায়গা করে নিয়েছে। অনেকের কাছে হাওড়া স্টেশন পার হয়ে এই ব্রিজই কলকাতার প্রথম ঝলক। এটি শিল্পকেন্দ্র হাওড়া এবং সাংস্কৃতিক শহর কলকাতাকে সংযুক্ত করে। আমাদের হাওড়া ব্রিজ, যার আরেক নাম রবীন্দ্র সেতু, এটি শুধু একটি ইঞ্জিনিয়ারিং কীর্তি নয়, এটি বহু অজানা ও বিস্ময়কর তথ্যের ধারকও বটে। এই ব্রিজটি তৈরি হয়েছে একটিও নাট বা বোল্ট ছাড়াই। এটি একটি রিভেট করা ক্যান্টিলিভার কাঠামো, যার প্রতিটি অংশ রিভেট দিয়ে যুক্ত। আজও এটি একটি দুর্লভ নির্মাণ পদ্ধতি। ব্রিজের দুইটি স্তম্ভ বসানো আছে নদীর তলদেশে বিশাল কেসানের ওপর, অর্থাৎ জল ভরা বড় কাপের মতো। এগুলি নদীর 100 ফুট নিচ পর্যন্ত প্রবেশ করে। তখন স্কুবা ডাইভিং প্রযুক্তি ছিল না। নির্মাণে ব্যবহার করা হতো কম্প্রেসড এয়ার, যা অনেক শ্রমিকের কেসান ডিজিজের কারণ হয়। হাওড়া ব্রিজ এমনভাবে ডিজাইন করা যেখানে প্রান্তভাগে ভর রেখে মাঝখানে সাপোর্ট ছাড়াই বিস্তার লাভ করে। দৈর্ঘ্য 705 মিটার, অর্থাৎ 2313 ফুট। এটি বিশ্বের দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজগুলোর অন্যতম। মাঝ নদীতে কোনো স্তম্ভ নেই হাওড়া ব্রিজের। এর ফলে নদীতে নির্বিঘ্নে জাহাজ চলাচল করতে পারে। তখনকার দিনে এটি একটি বিপ্লবাত্মক ডিজাইন ছিল। হাওড়া ব্রিজ কিন্তু টাটা স্টিল দিয়ে তৈরি, ভারতের নিজস্ব স্টিল প্লান্টের আগেই। পুরো ব্রিজ নির্মাণে ব্যবহৃত হয় 26,500 টন স্টিল, যা সরবরাহ করেছিল টাটা স্টিল। ভারতের প্রথম দিকের এই সাফল্য ছিল জাতীয় গর্বের বিষয়। প্রতিদিন 1 লক্ষেরও বেশি যানবাহন এবং 1.5 লক্ষের বেশি পথচারী এই ব্রিজ ব্যবহার করেন। ভাবতে পারছেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নৌযান চলাচল বন্ধ ছিল এই হাওড়া ব্রিজে। জাপানি বোমারু বিমানের আক্রমণের আশঙ্কায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিজ ছদ্মবেশে ঢেকে দেওয়া হয়েছিল এবং জাহাজ চলাচল সীমিত করা হয়েছিল। 1962 সালে MV রাজর্ষি নামক এক কার্গো জাহাজ ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় আগুন ধরে যায়। তবুও ব্রিজের কোনো ক্ষতি হয়নি। এটি তার মজবুতির প্রমাণ। এই ব্রিজ পাখিদের আবাস। ব্রিজের স্টিল কাঠামোতে অসংখ্য কবুতর ও কাক বাস করে। তবে তাদের বিষ্ঠা থেকে স্টিল ক্ষয়প্রাপ্ত হয়, তাই নিয়মিত উচ্চচাপ জলজেট দিয়ে পরিষ্কার করা হয় এবং পাখি প্রতিরোধী ব্যবস্থা নেওয়া হয়েছে হাওড়া ব্রিজে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে গুপ্তচর বৃত্তির জন্য ব্যবহৃত হয় হাওড়া ব্রিজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলাকালীন ব্রিটিশ গোয়েন্দারা ব্রিজের আশেপাশে নজরদারি করতেন, যাতে কোনো আক্রমণ বা নাশকতা না হয়। হাওড়া ব্রিজে দীর্ঘদিন ধরে চিত্রগ্রহণ নিষিদ্ধ ছিল। ব্রিজটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো হওয়ায় বহু বছর চিত্রধারণে নিষেধাজ্ঞা ছিল। কেবল সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ অনুমতি দিয়ে কিছু সিনেমা বা ডকুমেন্টারি শ্যুট করার অনুমতি দেওয়া হয়েছে। বিখ্যাত সব চলচ্চিত্রে দেখা গেছে এই ব্রিজ। 2 বিঘা জমিন, হাওড়া ব্রিজ, ইউভা, কাহানি, এই সব ছবিতে ভবিষ্যৎ পরিবর্তন, রোমাঞ্চ ও আবেগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে হাওড়া ব্রিজ। এই ব্রিজ রঙের খরচ বিশাল। প্রতিবার ব্রিজ রং করতে লাগে 26,500 লিটার রং। এমন রং ব্যবহার করা হয় যাতে আর্দ্রতা, বৃষ্টি ও দূষণ থেকে স্টিল রক্ষা পায়। এই ব্রিজে ভূতের গল্পও আছে, জানেন? কিছু ফেরিওয়ালা ও রাতের কর্মীরা বলেন কুয়াশায় ঢাকা স্তম্ভের আশেপাশে অদ্ভুত আওয়াজ ও ছায়া নাকি শোনা যায়। এই ব্রিজ আবার ভালোবাসার কিছু কাহিনীও ধরে রাখে। যেমন পুরনো কিছু কাহিনীতে আছে প্রেমিক প্রেমিকারা ব্রিজে দাঁড়িয়ে ফুল ফেলে প্রেমের শপথ করতেন, চিরন্তন বন্ধনের প্রতীক হিসেবে। অনেকে আবার এই ব্রিজকে শুভ বলে মনে করেন। অনেক ভোরবেলার যাত্রী ব্রিজের রেলিং ছুঁয়ে দিন শুরু করেন, বিশ্বাস যে এটি ভাগ্য ও শক্তির। রবীন্দ্র সেতু নামকরণ হলেও হৃদয়ে এই হাওড়া ব্রিজ হয়েই রয়ে গেছে।
1965 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামকরণ হলেও শহরবাসীর মনে এটি এখনও হাওড়া ব্রিজ। জানেন কি, স্বাধীনতা দিবস ও বিশেষ উৎসবে ব্রিজটি ত্রিবর্ণ রঙে আলোকিত হয়, যা এক স্বপ্নময় দৃশ্য তৈরি করে। 1940-এর দশকে যেখানে প্রতিদিনের ধারণ ক্ষমতা ছিল 27,000 যানবাহন, আজ তা 5 গুণেরও বেশি। তবুও হাওড়া ব্রিজ মজবুতভাবে দাঁড়িয়ে আছে কলকাতার বুকে। কলকাতা বাঙালির এমন আরও ছোট ছোট গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, আর ভাগাভাগি করে নিন এই গল্পগুলো আপনাদের আশেপাশের মনে প্রাণে খাঁটি বাঙালিদের সাথে।